This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীনতার এই সুযোগে আমরা কি করতে পারি আর না পারি তাই নিয়ে আমরা বলতে পারি অনেক কথা, কিন্তু তার আগে স্বাধীনতা দিবসের এই সময়টি যে চলছে তাতে প্রত্যেককে আমার নমস্কার আদাব জানাচ্ছি। দেখুন, এনকে ডিজিটালের পক্ষ থেকে 14ই আগস্ট রাত থেকে 15ই আগস্ট ভোর রাত্রি অবধি তারা আরজিকর বা বিভিন্ন জায়গায় ছবি তুলেছেন। প্রবীর বিশ্বাস মশাই সেটা জানিয়েওছেন এবং সেটা টেলিকাস্টও হয়েছে। আজকে একটু দেখলাম যেটা, সেটা 15ই আগস্ট একটু বেলার দিকে হয়েছে। 15ই আগস্ট সকালবেলা তো আমার আসার কথা ছিল, কিন্তু এই আরজিকর ঘটনাতে আটকে গেলাম যে কি ধরবো না ধরবো বুঝে উঠতে পারছিলাম না। কারণ আমার সাবজেক্টটি কিন্তু আজ একটুখানি অন্য পথে যাওয়া। সেটি একেবারেই আপনাদেরকে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী সমীপেশু, এটা আজকের অনুষ্ঠানের নাম। এটা একেবারেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিবেদন করছি, তিনি শুনবেন। কিন্তু তার আগে দু চারটে কথা তো যেটা বলার বললামই, তার সঙ্গে অ্যাডিশনাল কিছু কথা বলতে চাই। যে দেখুন, 14ই আগস্ট রাত, মানে আমরা তো সাধারণত 12টা বেজে গেলেও 14ই আগস্টই ধরবো। রাত্রিবেলা যে আন্দোলন হলো, বিভিন্ন প্রান্তের থেকে বহু মানুষ, হাজারে হাজারে মানুষ বিভিন্ন জায়গায় জড়ো হলেন ওই আমাদের চিকিৎসক মহিলার ধর্ষণ এবং তাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে। যে প্রতিবাদী আমি নিজেও একজন, এবং তীব্র নিন্দা করি ঘটনাটির, এবং আগেও করেছি, পরেও করেছি। এবং আমি বিশেষ করে আরজিকর হাসপাতালের উপর আমার নিজের একটা বিশেষ সেন্টিমেন্ট রয়েছে, সেটাও আমি জানিয়েছিলাম। কিন্তু আমি বারবার যেটা অনুরোধ করেছি ছাত্র বন্ধুদের কাছে, ছাত্রীদের কাছে, যে আপনারা আদর্শ, আপনারা আমাদের প্রাণ বাঁচান, আপনারা দয়া করে চিকিৎসাটা করুন এবং তার সঙ্গে প্রতিবাদটা যেটা রাখার সেটা রাখতে পারেন, মুখে কালো কাপড় বেঁধে বা যেভাবেই হোক। কিন্তু আপনারা সম্পূর্ণ সরে যাচ্ছেন চিকিৎসা থেকে, সেটা কিন্তু জনগণ আজ হয়তো আপনাদের পাশে আছে, কাল থেকে কিন্তু গ্রামগঞ্জের গরিব গুরব মানুষরা, বিভিন্ন হাসপাতালে তো এই একই কাণ্ড হচ্ছে, তারা কিন্তু ধীরে ধীরে ক্ষেপে যাবেন। দেখুন, মানুষের কাছে সব থেকে প্রধান এবং প্রথম জায়গাটা হচ্ছে নিজের শরীর, নিজেকে নিয়ে। সুতরাং তাদের কাছে ভালো লাগা, ভালোবাসার জায়গা নিশ্চয়ই থাকবে, তাদের কাছে প্রতিবাদ বা প্রতিবাদের ঝড় তোলার জায়গা নিশ্চয়ই থাকবে। কিন্তু তারা যদি দেখে যে আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমার ঘরের লোকটা মরে যাচ্ছে, এরকম ঘটনা তো ঘটছে। একটা ছোট্ট শিশু, সে একেবারেই দুটো কিডনি নষ্ট হয়েছে, তাকে ঢোকানোই হলো না, সেই দৃশ্য আনন্দবাজারের পত্রিকায় উঠেছিল। এটা তো কাম্য না চিকিৎসকদের কাছ থেকে। একজন প্রাণের বিনিময়ে আপনারা যদি হাজার হাজার প্রাণকে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যান, তাহলে কিসের চিকিৎসক আপনারা, কিসের ওথ নিয়ে আপনারা কাজ করছেন? এটা পার্ট 1, আপনাদেরকে অনুরোধ করছি, আমি আপনাদের সমর্থক হিসেবে অনুরোধ করছি। আমার পয়েন্ট নাম্বার 2, যে ডেফিনিট করেই 14ই আগস্ট রাত্রিবেলা মানুষ উপস্থিত হয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন, কিন্তু তারপরে একটা বিশাল সংখ্যা, কারণ এর মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক যাদের মানসিকতা রয়েছে, কেউ তৃণমূল, কেউ কংগ্রেস, সিপিএম বা বিজেপি, যেই থাকুক, এটা কিন্তু একেবারে পুরোপুরি নন পলিটিক্যাল ছিল বা হওয়া উচিত ছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত হলো না। তার কারণটা হচ্ছে জায়গাটি দখল করে রেখে দিল সিপিএম এর লোকেরা, ডিওয়াইএফ এর ফ্ল্যাগ ইত্যাদি ইত্যাদি। একটা ছোট্ট কথা বলুন তো, আমার তো পছন্দ নাও হতে পারে, আমি আন্দোলনে গেছি ডাক্তারদের স্বার্থে, তাদের পাশে দাঁড়াবার জন্য, আমার তো পছন্দের জায়গাটা সিপিএম নাও হতে পারে। এই ভাবনাটা কিন্তু ছাত্রবন্ধুরা ভাবছেন না। আপনারা দেখবেন যে আজ যে ভিড়টা হচ্ছে, তার মধ্যে থেকে অনেকেই কিন্তু সিপিএম এর পতাকা থেকে বেরিয়ে আসে, সেখানে 34 বছরে তাদের অপশাসন এবং 34 বছরে তাদের নানান কীর্তি, তার মধ্যে ধর্ষণ ইত্যাদি ঘটনা ঘটার পর যখন প্রতিবাদ করেছিল, এবং 83-তে চিকিৎসকরা যখন আন্দোলন করেছে, তাদের পিটিয়ে তক্তা করে দেওয়া হয়েছিল।
এই কথা আপনাদের বলি। সুতরাং প্রথম থেকে বলেছিলাম যে কোনো রাজনৈতিক পতাকা যেন না থাকে, সেটা মোহাম্মদ সেলিম ইত্যাদিরা জেদাজিদি করে এটা করছেন। আপনারা এই রাজনৈতিক লোকগুলোকে যদি না সরান আপনাদের পাশ থেকে, এই আন্দোলন কিন্তু ধীরে 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 আর টিকবে না। কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গেছে, এক চিকিৎসক মহিলার হত্যার প্রতিবাদে তারা গেছে। কেন সেখানে পলিটিক্যাল ব্যাপার স্যাপার থাকবে? আপনারা হয়তো ভাবছেন, হাজারটা টিভি আসছে, আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি, সিপিএম আমাদের হেল্প করছে, সর্বনাশটি করে ছেড়ে দিচ্ছে। মানুষ আস্তে আস্তে সরে যাবে। কারণ যে কোনো পৃথিবীর, খুব কঠিন সত্যি বলছি, এই আন্দোলন ধরুন হাওড়ার ছেলেটি মারা গিয়েছিল, প্রচুর লোক হই 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 সিপিএম গিয়ে হাজির হলো, জেনারেল লোক সরে গেল, এবং তারপরে সেই ছেলেটির বাবা মা আজকেও কাঁদছে, পাশে তাদের কেউ নেই। এই অবস্থাটি যেন ডাক্তার মহিলার না হয়, মেয়েটির না হয়। কারণ আস্তে 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 এটা ফেড হয়ে গেল। এখন সিবিআই দেখছে, পুলিশের কিছু করার নেই, যা করবার সব সিবিআই করবে। পুলিশ এখন কিন্তু কাঠের পুতুল। সুতরাং এই ভাবনাটা যদি আপনাদের থাকে, তাহলে সেই বুদ্ধির সঙ্গে করুন। কোনো রাজনৈতিক দলকে আসতে দেবেন না, 1 নম্বর। আর চেষ্টা করুন মানে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার, তাদের চিকিৎসা করার। এই বিনীত অনুরোধটা রাখি, ভেবে দেখতে পারেন। কারণ আপনাদের মনে হতে পারে, যা সিপিএম এর এত লোক যখন আমাদের, তাহলে আপনারা সিপিএম হয়ে গেলেন। আমার সিপিএমকে পছন্দ নয়, একেবারে অ্যাবসলিউটলি পছন্দ না। কেন পছন্দ না বাকি অংশে বলছি। এই অবধি থেমে আমার অনুষ্ঠান শুরু করছি। ফের একবার প্রত্যেককে নমস্কার এবং আদাব জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এবং আজকের এই অনুষ্ঠানের নাম মাননীয় মুখ্যমন্ত্রীর সমীপেশু। অর্থাৎ টোটাল অনুষ্ঠান আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিবেদন করছি আমার ভঙ্গিতে। আপনারা যখন দেখছেন এই অনুষ্ঠানটি আপনাদের হাত মুঠো ইয়েতে, বা কেউ কেউ হয়তো কম্পিউটারে দেখছেন, তাদের প্রত্যেককে আমি স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে শুভেচ্ছা জানাই। এবং আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের প্রত্যেকের মন্তব্য রাখবেন। আমি যদি ত্রুটি হই তাহলে আমার মন্তব্যটাও রাখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় সবাই দেখছেন, সেটা 16ই অগাস্ট। এই দিনটি কিন্তু কলঙ্কিত দিন দুটি কারণে। মুখ্যমন্ত্রীর মনে আছে কিনা আমি জানি না। 1 নম্বর হচ্ছে 1980 সালের 16ই অগাস্ট ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা ছিল ইডেন গার্ডেনে। তখন সদ্য সদ্য বামফ্রন্ট সরকার এসছে। তাদের কি মনে হলো, ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, তারা বললো আলাদা আলাদা ইস্টবেঙ্গল মোহনবাগান বসবে কেন, সব একসাথে মিলিয়ে মিশিয়ে বসালো। যা হওয়ার তাই হলো। খেলা ধীরে ধীরে উত্তেজিত হলো, এবং উত্তেজনার জায়গা থেকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়ালো যে ঢিল ছোড়াছড়ি, ধাক্কা ধাক্কি ইত্যাদিতে পদপৃষ্ট হয়ে 16 জন মোহনবাগানের সমর্থকের মৃত্যু হলো। কলঙ্কিত হলো কিন্তু 16ই অগাস্ট, ভুলবেন না। কালো দিনের একটি দিন বাম জমানার, কালো দিনের একটি দিন। মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মনে আছে কিনা জানি না, 1990 সালে 16ই অগাস্ট, সম্ভবত সেদিনকে কংগ্রেস বাংলা বন্ধ ডেকেছিল, বা যুব কংগ্রেস, যাই হোক, সেদিনকে কিন্তু হাজরাতে মাননীয় মুখ্যমন্ত্রী তার বাড়ির থেকে বেরিয়ে, মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির থেকে বেরিয়ে একটা ছোট মিছিল করছিলেন। সেই সময় হঠাৎ করে লাফিয়ে ঝাঁপিয়ে এসে লালু আলম এবং তার দলবল ডান্ডা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা চৌচির করে দিয়েছিলেন। তিনি প্রাণে বাঁচতেন না, কিন্তু চিকিৎসকদের চেষ্টায় তিনি প্রাণে বেঁচে এসেছিলেন। দীর্ঘদিন তার মাথার যন্ত্রণা ছিল, তিনি রাত্রিবেলা ঘুমাতে পারতেন না ওষুধ খেয়ে বা বিভিন্ন করে। সেটাও কিন্তু 16ই অগাস্ট ছিল। মুখ্যমন্ত্রীর মনে আছে কি? ফলে এটা কিন্তু আরেকটি কলঙ্কিত দিন বলেই আমি মনে করি। মুখ্যমন্ত্রী, আপনি চিন্তা করুন যে 1985 সালে আপনি ফোকাসড হয়েছেন। আমি আপনাকে চিনি 1981 থেকে, যে আপনি আন্দোলন করছেন, লড়াই করছেন। তখন জেলে টপাটপ করে ছাত্র পরিষদের ছেলেদের যখন ঢোকানো হচ্ছে, আপনি সম্ভবত সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের সঙ্গে আলাপ হয়েছিল। আপনি সেটা নিয়ে লড়াই করছিলেন। 1985-তে আপনি ফোকাস হলেন, যখন আপনি সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে সাংসদ হলেন। তারপরে ধীরে 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 আপনি ফোকাস হতে আরম্ভ করলেন, সারা ভারতের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন, এবং পরবর্তী অধ্যায়ে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি হলেন। এবং তারপরের থেকে আপনার উপর আঘাত একের পর এক আসতে শুরু করলো, এবং আঘাত আস্তে আস্তে এই 1990-এর 16ই অগাস্ট আপনার মাথা ফাটিয়ে দেওয়া হলো, মেরে ফেলেই দেওয়ার পরিকল্পনা হয়েছে।
তারপর বারংবার তার পরবর্তী অধ্যায় একটার পর একটা কাণ্ডজেগ হয়েছে। এই তো বানতলাতে অনিতা দেওয়ান এবং তার সঙ্গী সাথীদের রেপ করে হত্যা করেছিল এই সিপিএম এর ক্যাডার বাহিনী, এবং সেটা নিয়ে যখন আন্দোলন করতে আমরা নামি তখন মেরে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মনে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার নিশ্চয়ই মনে আছে যে এছাড়াও যখনই আপনি আন্দোলন করতে গেছেন পুলিশি হামলা বা জুলুম আপনার উপর এসছে। 1993-এ 13 জনের মৃত্যু আশা করি আপনি চিরকাল মনে রাখবেন, কারণ সেদিনকে আপনিও ইনজিওর্ড হয়ে হসপিটালাইজড হয়েছিলেন, সেটা কিন্তু আমরা ভুলিনি। তারপর আপনার চুলের মুঠি দিয়ে নামিয়ে দেওয়া থেকে শুরু করে কংগ্রেস ভেঙে দুটুকরো হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি, একের পর এক সিপিএম আপনার উপর আঘাত এনেছে। আজ যদি আপনাকে প্রশ্ন করি যে আচ্ছা মুখ্যমন্ত্রী আপনি বলুন তো দিদি, যে আপনার জীবনের এই চলার পথের এই লড়াইয়ে আপনার সবথেকে বড় বিরোধী শক্তি বা আপনার রাজনৈতিক শত্রুকে? আপনি হয়তো বলবেন যে বর্তমান অবস্থান বুঝে নিশ্চয়ই বিজেপি, কারণ তারা যা কাণ্ড কারখানা করছে। 21শে জুলাই তৈরি হয়েছিল কিন্তু সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করে, কিন্তু সেটা ধীরে ধীরে বিজেপি বিরোধী জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে সেই জায়গাটা থেকেই ধরছি। আপনি বললেন যে না, এখন তো বিজেপি যা করছে পুরো ইন্ডিয়া জোট থেকে শুরু করে বারবার করে আমাদের উপর আঘাত আনছে, নিশ্চয়ই বিজেপি আছে। কিন্তু আপনাকে পরম শ্রদ্ধার সঙ্গে জানাই 1981 সাল যখন আপনি ধীরে 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 আসছেন, আপনি তার আগে থেকে রাজনীতি করছেন, থেকে আজ 16ই আগস্ট 2024 এই দীর্ঘ সময় প্রায় 42 বছর ধরে আপনার এক ও একমাত্র প্রধান শত্রু হচ্ছে গিয়ে সিপিএম। কেন? আপনি স্মরণ করে দেখুন, 2011-তে আপনি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন একটি স্লোগান দিলেন, বদলা নয় বদল চাই। কেন বললেন বলুন তো সেদিনকে সেই কথাটা, যে বদলা নয় বদল চাই? চারিদিকে তখন সিপিএম এর ক্রিমিনালরা গর্তে ঢুকে যাচ্ছে এবং একটার পর একটা তারা অপরাধ করেছে। সর্বশেষ অপরাধ হচ্ছে চিট ফান্ড, তাদের জমানায় এই সুজন চক্রবর্তীদেরকে চাপ দিলেই বেরিয়ে আসবে যে কি করে তারা জমি পেয়েছিল বিভিন্ন জায়গায়, কি করে তারা করেছিল। আর জেল খাটলো মদন মিত্র, কেননা তাকে দেখা গিয়েছিল কোনো একটি চিটফান্ডের কোন একটি অনুষ্ঠানে। চাপ দেওয়া হলো কাকে? তৃণমূল কংগ্রেসকে, সৃষ্টিকর্তাকে সিপিএম। আপনি বোধহয় ভুলে যাননি। এবং আপনি ক্ষমতায় এসে সম্পূর্ণ ক্ষমা করে দিলেন সিপিএমকে, এবং 55,000 কংগ্রেস কর্মী, বা ধরা যেতে পারে যে তৃণমূল কর্মীও তার মধ্যে প্রচুর, এবং তার মধ্যে শ্রীশ মুখার্জি থেকে শুরু করে বিশ্বনাথ সিং, যারা কংগ্রেসে আপনার অনুগত ছিল এবং তারা কাউন্সিলর ছিলেন, তাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছিল। কিন্তু আপনি কারুর বিরুদ্ধে কোনো কেস কামারি করে থাকলে করে থাকতে পারেন, কিন্তু সেভাবে জেগে উঠলেন না। আপনি ভাবলেন এরা তো হেরেই গেছে, এবার আমাদের নতুনভাবে চলার দিন, নতুন দিন। ইন্টেলেকচুয়ালস থেকে শুরু করে প্রত্যেকে আপনার পাশে এসে দাঁড়ালো, মিডিয়া পর্যন্ত সেদিনকে আপনার পাশে ছিল। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, যে এই সিপিএম এর লোকগুলো গেলটা কোথায়? যারা বড় নেতা তারা তো তাদের মতন করে চালাতে আরম্ভ করলো, ভোটে তারা বিরোধী পক্ষে গেল ইত্যাদি ইত্যাদি। আর সিপিএম এর লোকেরা চেষ্টা করতে আরম্ভ, কারণ তখন তো ওই ধরুন সংগ্রাম করে কমিউনিস্ট পার্টি করার লোক তো কেউ ছিল না, ধান্দাবাজির লোক ছিল। এবং ধান্দাবাজি তখন যে নেতারা ছিলেন, এক বিমান বোস, বুদ্ধ ভট্টাচার্য, কয়েকজন বাদ দিয়ে বাকি সকলেই কিন্তু চাকরি বাকরি ব্যবসাপত্র গুছিয়ে নিয়েছে। এবার তাদেরকে তো টিকে থাকতে হবে। আমার বেশ মনে আছে 2011-12 এই সময় নিয়মিতভাবে এই ভবনস, তখন তৃণমূল ভবনটা ছিল ওই হাইওয়ের পাশে, তো সেখানে নিয়মিতভাবে আমি সংবাদ নিতে যেতাম। তখন দেখতাম যে রোজই প্রায় দলে দলে সিপিএম এর লোকেরা জয়েন করছে তৃণমূল কংগ্রেসে। কেন? কি হেতু? প্রায় 30% উপর সিপিএম এর নটোরিয়াস থেকে শুরু করে বাজে লোক ঢুকে পড়লো তৃণমূল কংগ্রেসে। মুকুলদাকে প্রশ্ন করেছিলাম, মুকুলদা এরা তো সিপিএম এর টেরর, হরর, এদেরকে কেন দলে নিচ্ছেন? তিনি বলেছিলেন যে না, এরা পরিবর্তন, দিদির উন্নয়নটাকে দেখে তাদের মধ্যে পরিবর্তন এসে। জীবনে কোনোদিন আসে? সারা বিশ্বের কোনো কমিউনিস্টদের মধ্যে কোনোদিন কোনো পরিবর্তন এসছে যে তাদের আসবে? এবং তারপরে তারা ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করলো এবং তারা ছড়িয়ে গেল। যেহেতু মুকুল রায়ের হাত ধরে গুচ্ছের ঢুকলো, একদিক থেকে নেতা স্থানীয় বিভিন্ন হয়তো পঞ্চায়েতের প্রধান, অমুকের প্রধান,
কাউন্সিলর ইত্যাদি ইত্যাদি। তেমন করে গ্রামেগঞ্জের টেরার যারা ছিল, এই ফোড়ে থেকে শুরু করে দালাল গোষ্ঠী যারা তোলাবাজি করত, তারা সব লোকাল নেতাদের নিয়ে ঢুকে গেল। কারণ লোকাল নেতাদের তখন দরকার ছিল যে আমাদের স্ট্রেংথ বাড়াবার জন্য সিপিএম, এই ঠিক আছে গুন্ডা বদমাইশ তো কি আছে, কি ত্রুটিটা হয়েছিল আজকে কল্পনা করে দেখুন। সেই সিপিএম দিনের পর দিন আপনাকে ঘৃণা করেছে, এবং দায়িত্ব নিয়ে বলছি যারা সিপিএম পার্টি করেছে তাদের কেউ আপনাকে পছন্দ করতো না। তারা প্রতি মুহূর্তে তারা সোমেন মিত্রকে ভালোবাসত, তাদের কাছে ভালোবাসার যার জন্য তরমুজ টরমুজ ইত্যাদি বিভিন্ন কংগ্রেস নেতাদের বলা হতো। কিন্তু তারা আদন্ত আপনাকে ঘৃণা করেছে এবং তারা আপনার মরণ চেয়েছে প্রতি মুহূর্তে, এ কারণে যে আপনি যতদিন টিকে থাকবেন ততদিন তাদের পক্ষে রিস্ক। এবং এত ভয়ঙ্কর যে 2001-এই আপনি ক্ষমতায় চলে আসতে পারতেন যদি কংগ্রেসের ওই তরমুজ গোষ্ঠী স্যাবোটেজ করে আপনাকে না হারিয়ে দিত। 146টা আসন পেতেন, সেখানে কিন্তু সব মিলে 86টা 87টা আসন কংগ্রেস এবং তৃণমূল মিলে পেলেন। প্রতি মুহূর্তে আপনাকে আঘাত করেছে, প্রতিটি নেতা আপনার সম্বন্ধে খারাপ কথাবার্তা যেখানে সেখানে বলেছে। অনিল বিশ্বাসের মতন মানুষ, কম কথা বলা মানুষ, তিনিও বলেছিলেন ও তো দেখেছি ও দিদি থেকে দিদিমা হয়ে যাবে, কোনোদিন ক্ষমতায় আসতে পারবে। অনিল বিশ্বাসের কথা। বুদ্ধ ভট্টাচার্য আপনাকে দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যেতেন, এবং একই জায়গাতে আপনার ইন্টারভিউ ছিল রাত্রে, দুপুরবেলা ছিল বুদ্ধ ভট্টাচার্যের ইন্টারভিউ। অপেক্ষা করতে বলা হয়েছে, বুদ্ধ ভট্টাচার্য বলে কি আছে এরপর, বলে যে আনন্দবাজার গোষ্ঠীর কোনো একটি অনুষ্ঠানে, সুমন চট্টোপাধ্যায়ের মুখ থেকে শোনা। যখন বুদ্ধ ভট্টাচার্য শুনলেন যে আপনি আসছেন, তিনি মুখ তেতো করে তিনি বেরিয়ে চলে গিয়েছিলেন, আপনার যাতে মুখোমুখি না হতে হয়। বিমান বসে কি বক্তব্য ছিল তো চলে। জ্যোতিবাবু কি বলেছিলেন, আনকালচার। একমাত্র সুভাষ চক্রবর্তী বাদে কারুর কোনো শ্রদ্ধা আপনার প্রতি ছিল না, থাকতে পারে না, তারা প্রত্যেকে ঘৃণা করেছে। এবং তারাই পরবর্তী অধ্যায়ে অনেকেই সাধুপুরুষ সেজে এই দলে প্রবেশ করেছে। আমি সুজিত বোসের কথা বলবো না, কারণ সুজিত বোস কিন্তু বেসিক্যালি কংগ্রেসের লোক ছিল। তাকে এই কংগ্রেসেরই একটি গোষ্ঠী এমন ইয়ে করেছিল, হ্যারাস করেছিল, সে বাধ্য হয়েছিল শেল্টার নিতে সিপিএমে। সে জীবনে কোনোদিন সিপিএমকে ভালোবাসেনি। আর বাকি তারা দিনের পর দিন আপনার উপর অত্যাচার দেখেছে, তারপরে তারা দিন বদলে পাল্টে গিয়ে আপনার দলে এসে ভিড়েছে। আজ আপনার প্রতি মুহূর্তে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, যত কিছু সাফার করছেন, যত কিছু ঝঞ্ঝাট আসছে, নানান কেলেঙ্কারি ধরা পড়ছে, প্রত্যেকটির মধ্যে প্রাক্তন সিপিএম যুক্ত। এরা আপনাকে ভালোবাসে না, আপনাকে আপনার দলে যোগ দেওয়ার পরেও আপনাকে ভোট দেয় না। অসহায় সেই তৃণমূলীরা যারা 2000 আগে অব্দি যান প্রাণ লড়িয়ে যারা লড়াই করেছিল, আজকে আপনি দেখুন একটার পর একটা ঘটনা ঘটছে, কোথাও সন্দেশখালী, কোথাও এটা ওটা। একটু ব্যাকগ্রাউন্ড করে দেখুন যে সব সিপিএম এর লোক পান্ডা দিয়ে রেখে দিয়েছে, বুঝে তো তৃণমূল। এই যে যারা শিক্ষাক্ষেত্রে ঢুকলো, এই শিক্ষার জায়গাতে তারা তো 20 বছর 25 বছর ধরে চাকরি করছে। তারা যখন চাকরিটা পেয়েছিল, কি আপনি চাকরি দিয়েছিলেন? সব সিপিএম এর কোটাতে চাকরি পাওয়া লোক। কি করে ভাবলেন যে তারা আপনার লোক হবে? তারা যে সর্বনাশটি পার্থ চট্টোপাধ্যায়ের মতন একটি গবেটকে সামনে রেখে করে গেছে, আটকাতে পেরেছেন? আজকে কার্যত যে কোনো ঘটনা ঘটছে, তারাই কিন্তু আপনার পেছনে বিদ্রোহ করছে। 2016-তে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তারা আপনার বিরুদ্ধে লড়লো, এবং 20টা না 22টা আসনে সিপিএম দাঁড়িয়ে গেল, সিপিএম বা লেফটরা, এবং কংগ্রেস বিরোধী আসনে বসলো। এখান থেকে পরিবর্তন শুরু। এইখানে আপনি খেয়াল করে দেখুন খুব ঠান্ডা মাথায়, সূর্য মিশ্র যখন বিরোধী নেতা ছিল 2011-র পর, বিজেপি ক্ষমতায় এলো 2014-তে, এই সূর্য মিশ্র তার দলবল নিয়ে নরেন্দ্র মোদী না কার সঙ্গে দেখা করেছিলেন দিল্লিতে গিয়ে, একটুখানি মেমোরিটা খাটিয়ে দেখুন কি করতে দেখা করতে গিয়েছিলেন, নিজেদেরকে সেফ সাইডে নিয়ে যাওয়ার জন্য। এবং তারপরে যে ঘটনাটি ঘটলো, এই সিপিএম বুঝে গেল 2016-তে যে তারা ক্ষমতায় আসতে পারবে না সিপিএম চিহ্ন নিয়ে। তারা ধান্দাবাজ, দলে দলে। সিপিএম এর কত ভোট ছিল? 32-33-34%। সেইখান থেকে বিজেপির ভোট 2011-তে আপনি যখন ক্ষমতায় আসেন, আপনি খুলে দেখুন 3.5 থেকে 4% ভোট ছিল। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সেটা বেড়ে গিয়ে মেরে কেটে হয়তো 10-11% কি কোথাও কোথাও 18% অব্দি গিয়েছিল। আবার যে 2016 নির্বাচন এলো, সেটা আবার কমে গিয়ে 10-11%-এ দাঁড়িয়ে গেল। অর্থাৎ আমাকে ধরে নিতে হবে ইন অ্যান অ্যাভারেজ আজ যে বিজেপি পশ্চিমবঙ্গে বিরোধী আসনে রয়েছে,
তাদের মানে পার্সেন্টেজ অফ ভোট নট মোর দ্যান 10%, তাহলে তারা 37-38% ভোট পাচ্ছে কোত্থেকে? টোটালটাই মাননীয় দিদি সিপিএম এর ভোট, তাদের 27% ভোট এদের দিকে গেছে। একটাই কারণ, আপনাকে খতম করা। তাদের ধান্দাটা হচ্ছে আমরা ক্ষমতায় আসতে পারবো না, সুইসাইডিয়াল স্কোয়াডের মতন তারা আপনাকে শেষ করার জন্য সব বিজেপিতে গিয়ে ভিড়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তো জঘন্য, তাদের কথা পরে আসছি, কিন্তু এখানে তো সব গবেটাস্য গবেট। এক দিলীপ ঘোষ ছাড়া একটিও মানে ভদ্রলোকের পর্যায়ে বা একটা রাজনৈতিক নেতার পর্যায়ে ফেলার মতন লোক আছে? সুকান্ত মজুমদার অবশ্য শিক্ষিত, একজন আছে। জঘন্য কথাবার্তা, ডার্টি মুভমেন্টস, তো এরা ওইটাই করে। এবং এই যে সিপিএম এর লোকেরা ঢুকেছে, এরাই ক্যাডার বাহিনী, এরাই এদেরকে দাঁড় করাচ্ছে, এরাই উস্কাচ্ছে। আরো একটি লোকের কথা শুনে নিন মাননীয় দিদি, এই যে উকিল ভট্টাচার্য, যে কোনো কেস দেখলেই ঝাঁপিয়ে পড়ছে, সেটা শিক্ষা ক্ষেত্রে হোক, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে হোক, বা চাকরিজীবীদের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা জায়গায় গিয়ে ঘোট পাকিয়ে দিচ্ছে এবং এমন একটা অবস্থা তৈরি করছে যে সিবিআই ইডি দিয়ে সমস্ত কিছু গুবলেট হচ্ছে। এবং এই ডাক্তারদের কেসেও, আরজিকর কেসেও তিনি মাতব্বরি করেছেন। এই লোকটা হচ্ছে গিয়ে 1 নম্বর দালাল বিজেপির। এই লোকটাই ওই কাজী গাঙ্গুলিকে, যিনি বিচারপতির আসনে বসে দিবারাত্র আলতু ফালতু কথা বলতে, ফালতু লোক, জঘন্যতম একটি লোক, সেই লোকটিকে বিজেপির হাতে তুলে দিয়েছে এই উকিল ভট্টাচার্য। তদন্ত করে দেখুন, দায়িত্ব নিয়ে বলছি। হি ইজ অ্যাবসলিউটলি অ্যান এজেন্ট অফ বিজেপি। আজ অব্দি এই লোকটাকে কোনোদিন যদি দেখাতে পারেন, দর্শকদেরও বলছি, যে বিজেপির এগেনস্টে তিনি কোনো প্রতিবাদ করছেন বা কোনো একটা ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে এই পোস্টের মধ্যেই সেটাকে আর জানাবেন। আমি ক্ষমা চেয়ে নেব পরের এপিসোডে। কোনোদিন পাবেন না। কারণ এখন এই মুহূর্তে যারা সিপিএম করছে, তাদের অধিকাংশরই নাড়া বাঁধা রয়েছে বিজেপির সঙ্গে। তারা জিতছেন না ঠিকই, কিন্তু তাদের ফুর্তি ফুটানির কিন্তু কোনো অভাব নেই। তাদের বিয়ে থা হচ্ছে 20 লাখ 30 লাখ খরচা করে। কোত্থেকে আসছে টাকা? কোনোদিন ভেবে দেখেছেন? তারা তো ওই পার্টির হোল টাইমার হিসাবে 2000 না 2500 না 4000, এখন বোধহয় কিছুটা বেড়েছে, টাকা পায়। তাই দিয়ে তো ফুটানি মেরে বিয়ে করা যায়? বলে না, বাবার ইন্স্যুরেন্স বা কি ঘোড়ার ডিম গুষ্টির পিন্ডি থেকে টাকা পেয়েছি, সেটা দিয়ে আমরা বিয়ে করছি। বারবার করে তাই বাবার প্রভিডেন্ট ফান্ডের থেকে গাড়ি কেনা যায়, বিয়েও করা যায়। কোনোদিন ভেবে দেখেছেন টাকাটা আসছে কোত্থেকে? সব বিজেপির ফান্ড থেকে আসছে। বিজেপি এদেরকে ফিট করে রেখে দিয়েছে। ভালো করে শুনে নিন, যে তোমরা সামাও যদি টিকে থাকতে হয়, আমাদের সঙ্গে অ্যালায়েন্স করো, পুরো ক্যাডার আমাদের দিয়ে দাও এবং দিবারাত্র ডিস্টার্ব করো। এছাড়া আপনি খেয়াল করে দেখুন যে এই যে আরজিকর কাণ্ডটি হলো, ডেফিনিট করে এটা তদন্ত সাপেক্ষ এবং যারা যারা যুক্ত, এমনকি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কেউ যুক্ত থাকে, তার দায় এবং দায়িত্ব নিয়ে তাকে জেলে পড়া উচিত এবং ফাঁসিতে ঝোলানো উচিত, যেটা আপনার বক্তব্য, আমার নয়। আমিও তাই মনে করি এবং অভিষেকের সঙ্গে সহমত, এদেরকে মেরে ফেলে দেওয়া উচিত, আমিও সহমত। কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, এটা পুরোপুরি অপারেট করলো কারা? এসএফআই এবং ডিওয়াইএফআই তাদের ফ্ল্যাগ নিয়ে টোটালটা অপারেট করলো। মাননীয় দিদি, আপনি চিন্তা করে দেখুন যে 14 তারিখ রাত্রে আরজিকর হাসপাতালকে ধ্বংসস্তূপে পরিণত করলো কারা? সবাই জিজ্ঞেস করছে এরা কারা, এরা কারা? কোনো কোনো অতিরঞ্জিত বিজেপি চ্যানেল বলছে যে এটা তো তৃণমূলের কাজ। আমি যদি দায়িত্ব নিয়ে বলি যে এটা সিপিএম থেকে করা হয়েছে, তৃণমূল যদি করেই থাকবে, তাহলে তাদের 9 জন ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হতো না। কেউ কেউ বলছে পুলিশ কম ছিল কেন? মূর্খের মতন কথা বলছেন। ওইখানে যত পুলিশ ছিল, যে এই আন্দোলন করছে, যে মহিলারা রাস্তায় বেরিয়েছে, সারা কলকাতা শহরে যত পুলিশ ছিল সবকে রাস্তায় নামানো হয়েছে। বিভিন্ন থানা কালকে ফাঁকা ছিল, সমস্ত থানা 14 তারিখ রাত্রিবেলা বা 15 তারিখ ফাঁকা ছিল। ফাঁকা ছিল এই কারণে যে যাতে করে মহিলাদের কোনো আর সমস্যা না হয়। ফলে আরজিকরে কোন পুলিশ বাহিনী যাবে? কাদেরকে সেভ করতে যাবে? আরজিকরের মধ্যে ছিল নাকি? সকলেই তো আন্দোলন করতে পথে নেমে গিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের দিকে চলে গেছে। ফলে পুলিশ কম ছিল। এবার এই রাউডি গ্রুপ এসে তাদেরকে যখন টর্চার করে, তারা ভয় ছেড়ে প্রাণ ভয়, তাদেরকে বাঁচতে হবে তো, পুলিশ বলে কথা। তারপরে তাদের রক্তাক্ত করা হয়েছে, ডিসি নর্থকে মেরে ফেলে দেওয়া হয়েছে অজ্ঞান করে, তাকে হসপিটালাইজ করতে হয়েছে। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, এটা যদি তৃণমূলের ছেলেরা করে থাকে, তাহলে তাদের মধ্যে থেকে অ্যারেস্ট করার কোনো প্রশ্নই আসে না। তাহলে অ্যারেস্ট হলো কেন? আমি বলছি
যেটা নানান সূত্র থেকে জানা যাচ্ছে যে সিপিএম এর রাউডি গ্রুপকে নামানো হয়েছিল, যারা কখনো যাদবপুর, কখনো এখানে ওখানে, কখনো ব্রেসিয়ার পড়ে, কখনো এটা ওটা নোংরামি করে বেড়ায়। তাদেরকে বলা হয়েছিল তোমরা ঝাঁপিয়ে পড়ো, এবং ঝাঁপিয়ে পড়ে পুলিশের উপর ঝামেলা করতে শুরু করো, সমস্ত ভাঙচুর করতে থাকো, পুলিশ তোমাদের ডান্ডা দিয়ে পেটাবে। এবং ডান্ডা দিয়ে পেটালে যেই ঘটনাটি 15ই আগস্ট শেষ হয়ে যেত, সেটাকে নিয়ে আমরা চালিয়ে যেতে পারবো 2026-এর নির্বাচন অবধি। এটা ছিল টার্গেট পয়েন্ট। পুলিশ বুদ্ধিমান, তারা নিজেরা পালিয়ে গেছে, কিন্তু ডান্ডা তোলেনি। ডান্ডা তুললে পিটিয়ে তক্তা করে দিতে পারতো যে কজন ছিল। তারা সেল ফাটিয়েছে যাতে এরা বিদায় হয়। পুলিশ নিজেদের সিকিউরিটি, কারণ পুলিশের উপর কড়া ইনস্ট্রাকশন ছিল কারোর গায়ে হাত তুলবে না, সেটা যেই হোক না কেন। পুলিশরা মার খেয়েছে, লুকিয়ে থেকেছে। ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আমি ভুল বলছি কিনা। মাননীয় মুখ্যমন্ত্রী, এই হচ্ছে কি সিপিএম, এদেরকে চিনে রাখুন। এরাই আপনার চিরকালের শত্রু। আজকে টোটাল বিজেপির মধ্যে অবস্থানকারী এই সিপিএম এর লোকগুলো আপনাকে দিনের পর দিন ডিস্টার্ব করবে। তারা ক্ষমতা আসার জন্য না, বিজেপিকে ক্ষমতায় আনার জন্য। কারণ তারা জানে যে কেন্দ্রে ধীরে 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 বিজেপির শক্তি কমে আসছে। তারা এটা জানে না যে তাদের দল বল, লেনিনের মূর্তি, পার্টি অফিস জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে ত্রিপুরাতে। তাদের লজ্জা নেই। তারা আপনাকে খতম করতে চায় মাননীয় মুখ্যমন্ত্রী। এই সিপিএম অল টাইম আপনার শত্রু হচ্ছে সিপিএম। বিজেপি তো বলছি তো আলু ভাতে মার খায় কতগুলো নেতা, এদের করার কিছু ক্ষমতা নেই। আজকে টোটাল সিপিএম এর যারা ভিড়েছে সব যদি ব্যাক করে চলে যায় না, রাস্তায় ফেউ ফেউ করে, ওই তো আজকে তাদের আবার মিছিল বেরোবে বা কি বেরোবে এরকম রয়েছে। সেটা কেন করছে? এতদিন তাদের মনে হয়েছিল না যে তাদের রাজ্যগুলোতে এই হাতরাস থেকে শুরু করে, উন্নাও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে রেপ হয়েছে, বা ওই গুজরাটের মহিলা ইয়েবানুকে যে রেপ করে হত্যা করা হয়েছে এবং তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এই কুস্তিগিরদের উপর অত্যাচার করেছে বিজেপির লোকেরা, কোথায় একদম তো এক ফোঁটা তখন তো প্রতিবাদের মধ্যে সিপিএম যায়নি। তারা কোন মুখে আজকে এই ঘটনাতে প্রতিবাদে যাবে? তাদের মুখ আছে যখন নগ্ন করে শত শত মহিলাকে পথে নামিয়ে রেপ করে ছেড়ে দেওয়া হয়েছিল মণিপুরে। প্রধানমন্ত্রী একটি বাক্য উচ্চারণ করতে পেরেছে? সুকান্ত মজুমদারের কাছে কোনো শব্দ আছে উত্তর দেওয়ার? আর পার্টি কমান্ডেড বাই রেপিস্ট ইন উত্তরপ্রদেশ, তারা যা খুশি তাই চলে গেছে। ইন মণিপুর কোনো বিচার হয়েছে? এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলি, মমতাদি আপনাকে বলছি, এই যে উড়িষ্যাতে আজকে বাঙালি পেটাই হচ্ছে, এটা কেন করছে? এতদিন তো হয়নি। উড়িষ্যাতে তো হাজারে হাজারে বাঙালি থাকে না? এটা যদি আসাম হতো এটা বলার জায়গা ছিল যে ওখানে প্রচুর বাঙালি রয়েছে। উড়িষ্যায় মোটেই বাঙালি নেই, নামমাত্র বাঙালি যারা চাকরি বাকরির সূত্রে ওখানে রয়েছে, বা পুরীতে কিছু ব্যবসায় পত্র রয়েছে। আর কোথায় বাঙালি? কিন্তু বাঙালিদের পেটানো হচ্ছে কেন জানেন? বিজেপি পেটাচ্ছে আপনাকে, একদম আপনাকে কোণঠাসা করার জন্য এটা কারবার। আপনাকে তো এমনিতে গদি থেকে সরানো যাবে না। অভিষেকের পেছনে ট্যাটায় করে ঘুরে বেরিয়েছে, কিছু করতে পারেনি। আপনাকে শেষ করার জন্য বিজেপি প্ল্যান নিয়েছে। সুতরাং এটা সংযুক্তিকরণ বিজেপি এবং সিপিএম এর, যে সিপিএম তোমরা গুন্ডামি করো আর আমরা বাইরে থেকে মমতাকে টাইট দিচ্ছি। একটু ভেবে দেখবেন দিদি, যে এই যে কাণ্ডটি, ঘটনাটি ঘটে গেল, এই আর্জি করে দিনের পর দিন যারা অসততা করছে, তারা কিন্তু 25 বছর 30 বছর ধরে সেখানে চাকরি করছে। তারা কিন্তু দিনের পর দিন এই করাপশনের সঙ্গে যুক্ত। আপনি এমনটি ভাববেন না যে তারা আপনার লোক হয়ে গেছে, তারা এখন ভালো হয়ে গেছে, তারা সাধু পুরুষ হয়ে গেছে। একটি সিপিএম এর লোক আপনার দলের মধ্যে থাকাও আপনার বন্ধু হতে পারে না, আপনার অনুগামী হতে পারে না, কখনো হতে পারে না। আমি তো রাজনীতিটা করেছি, আমি এদেরকে তাবৎ চিনি। এদের মতো হিংস্র জীব কিচ্ছু নেই। দয়া করে ভেবে দেখবেন। আজ এই অবধি। আশা করি রবি বিশ্বাস সন্ধ্যের পর সারাদিনে কিভাবে 16ই আগস্ট গেল সেটা তুলে ধরবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, মার্জনা করবেন মমতাদি। একদিন আমাকে বলতেই হতো, সেই দিনটা আজ। যদি প্রয়োজন হয় একবার বহুবার বলে যে একটা কথা আছে সংস্কৃতে, একবার বহুবার, আমাকে কিন্তু এই বক্তব্য নিয়ে ফিরে আসতেই হবে। আমাকে মার্জনা করবেন। শেষ করছি, ভালো থাকবেন, সকলের ভালো হোক। ডাক্তারদেরকে অনুরোধ করছি, কাজে নামো ভাই, তোমাদের সঙ্গে থাকবো। আর ওই কাস্তে হাতুড়ি বা সাদা পতাকাতে লাল তারার পতাকা থাকলে কিন্তু তোমাদের পাশে আমরা নেই, কালকে কেউ নেই। কারণ তারা রাজনীতিটা পছন্দ করে, এদেরকে ঘৃণা করে বলে এরা শূন্য, এদেরকে ঘৃণা করে বলে এরা শূন্য। সেটা যদি ডাক্তার বন্ধুরা বুঝে থাকো, এদেরকে ভাগাও।
তারপরে সবাই তোমাদের পাশে থাকবে। ভাগাও, হাঁটাও এসব জঞ্জালদের। শেষ করছি, নমস্কার।